হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে মূলত আমরা আলোচনা করব কলেজ ভর্তি আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে। অর্থাৎ তুমি এই ভিডিওতে জানতে পারবা মাইগ্রেশন প্রসেস কিভাবে চলে, তুমি জানতে পারবা কিভাবে আমরা আসলে কলেজে আবেদন করব, তুমি জানতে পারবা কিসের উপর ভিত্তি করে তোমার আসলে কলেজ নির্বাচন করা উচিত। এই প্রত্যেকটা ডিটেলস নিয়ে তোমার সাথে আজকে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। এবং এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন আমি বেশ কিছু ইউটিউব ভিডিও তোমাদের পুরো আবেদন প্রক্রিয়া নিয়ে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এবং একই সাথে আমার বেশ কিছু বন্ধু যারা এই মাইগ্রেশন প্রসেস কিংবা কলেজ ভর্তির মধ্যে দিয়ে গিয়েছে এবং রিসেন্ট টাইমে যারা কলেজে ভর্তি হচ্ছে তাদের সাথে কথা বলে ডিটেলস একটা জ্ঞান নিয়ে তারপর তোমাদের সামনে আমি তথ্যগুলো আসলে উপস্থাপন করতে এসেছি। তো এত পরে তথ্যগুলো উপস্থাপন করার এটাই কারণ যেন আমার কাছ থেকে কোনো মিস ইনফরমেশন বা ভুল ইনফরমেশন তোমাদের কাছে না যায়। আমি চেষ্টা করব পুরোপুরি অথেন্টিক একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করার। তবে কিছু ভুল হতেই পারে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে পরবর্তীতে জেনে আবার তোমাদেরকে জানাতে পারবো। তো যেহেতু আমি নটরডেম কলেজে পড়েছিলাম, তো কলেজ আবেদন নিয়ে বা কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে আমার আসলে তেমন খুব ডিটেলস জ্ঞান ছিল না। বাট রিসেন্ট টাইমে যেহেতু আমি মনে করেছি যে আমার শিক্ষার্থীদের জন্য আসলে জানানো দরকার, তাই এই বিষয়ে একটা ডিটেলস আসলে নলেজ আমি অ্যাকোয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালাতে অনেক বিস্তারিতভাবে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চার্ট অর্থাৎ তোমার এই প্রক্রিয়ার একটা সামারি অথবা তুমি বলতে পারো একটা টাইম লাইন নিয়ে আসলে তারা এই পেজটা বানানোর চেষ্টা করেছে। সেই পেজটাই মূলত আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো কলেজ ভর্তি আবেদনের যে প্রথম ধাপ সেই প্রথম ধাপের ক্ষেত্রে তুমি 30 তারিখ থেকে তোমার আবেদন করা শুরু করতে পারবা। অর্থাৎ আগামী 30/7/2025 থেকে তোমার কলেজ ভর্তি আবেদন শুরু হবে। এখন এই ভর্তি আবেদন আসলে কারা কারা করবে? এই ভর্তি আবেদন করবে একই সাথে যারা তোমরা নটরডেমে এক্সাম দিবা, নটরডেম, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি, এই কলেজগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু আসলে নিয়মিত যে বা রেগুলার ওয়েতে আসলে তোমাদের কিন্তু আসলে সেখানে কলেজ আবেদন করার কিছু নেই। এই কলেজগুলোতে যেটা হবে, এবং তার সাথে আছে হচ্ছে হলিক্রস। তো এই কলেজগুলোতে মেইনলি কি করতে হয়, সেখানে যে তোমাকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, অর্থাৎ তাদের ওয়েবসাইটে যে তোমাকে আবেদন করে তারপরে তোমার সেখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তোমার অ্যাডমিশন টেস্টের রেজাল্টের উপরে। সো সাধারণ গদবাঁধা নিয়মে তুমি বাংলাদেশের যে কোনো কলেজে আবেদন করতে পারবা। শুধুমাত্র ব্যতিক্রম হিসেবে এই চারটা কলেজ, আরো কিছু কলেজ আছে হয়তোবা যেটা আমি আমার ইনফরমেশনে নেই, বাট মোটামুটি এই চারটা কলেজ বাদে বাকি বাংলাদেশের সমস্ত কলেজগুলোতেই স্বাভাবিক ভর্তি প্রক্রিয়া, যেটা তোমার কলেজ আবেদন প্রক্রিয়া, এর মাধ্যমে তুমি করতে পারো। সো তোমাদের হয়তো বা অনেকের ইচ্ছা আছে যে তোমরা নটরডেম, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি অথবা হলিক্রস কলেজে পড়াশোনা করবা। তারা কি আসলে কলেজ আবেদন করবা? উত্তর হচ্ছে হ্যাঁ, কলেজ আবেদন করতে পারবা। কেননা আমরা ধারণা করছি যে নটরডেমের এক্সামটা হয়তো বা 11 তারিখের পরে, অর্থাৎ 15 তারিখে, 15ই আগস্ট, 15ই আগস্ট আর কি হতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু নটরডেমের এক্সামটাই হবে বা নটরডেমের এক্সামের রেজাল্টটা হবে কলেজ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার এবং শেষ হওয়ার অনেক পরে, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই যারা নটরডেম, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি এবং হলিক্রসে ভর্তি পরীক্ষা দিবা, তারাও তোমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে এই কলেজ আবেদনটা করবা। সো যারা এই কলেজগুলোতে পরীক্ষা দিবা প্লাস এদের সাথে যারা খাতা চ্যালেঞ্জ করেছো, তারাও কিন্তু এইখানে তোমাদের কলেজ আবেদনটা শুরু তোমরা করবা। অর্থাৎ তাদেরকেও কিন্তু তোমাদের কলেজ আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে, এবং তোমরা এই 30 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের যেই কলেজ আবেদন প্রক্রিয়া আছে সেখানে তোমরা করতে পারবা। এখন এই কলেজ আবেদন প্রক্রিয়া কোথায় করতে হবে? একটা ওয়েবসাইটে যে খুবই স্মার্ট ওয়েতে এইবার, এবং বুয়েটের শিক্ষার্থীরাই আর কি ওয়েবসাইটটা প্রস্তুত করেছে আমি যতটুকু জানি। তো সেখানে তোমার জাস্ট রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করে কলেজ ভর্তির জন্য তৈরি করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস যেটা সব থেকে বেশি ভাইটাল, সেটা হচ্ছে তোমাকে কলেজ চয়েস দিতে হবে। এখন এই কলেজ চয়েসটা কেমন হবে? তো তুমি যখন কলেজ চয়েস দিবা, তোমার কিন্তু সেখানে 10টা কলেজ চয়েস দেওয়ার একটা লিস্ট তুমি তৈরি করতে পারবা। এই 10টা কি, বাংলাদেশে যতগুলো কলেজ আছে অ্যারাউন্ড, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় যতগুলো কলেজ আছে, এমন দেন তোমাকে 10টা কলেজকে চয়েস করতে হবে। এই 10টা কলেজ যখন তুমি চয়েস করবা, তখন তোমাকে বেশ কিছু ক্রেডিবল জিনিস মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার হচ্ছে তোমার বাজেট,
প্লাস কলেজ লোকেশন। সো এই দুইটা তোমাকে খুবই হাইলি ভাবে চিন্তা ভাবনা করতে হবে। অনেকে আবেগে পড়ে মনে করে যে আমার সমস্ত বন্ধুরাই তো ঢাকায় পড়াশোনা করছে, তাহলে ঢাকার কোন একটা ভালো কলেজেই আমি আসলে অ্যাডমিশন নিব। কিন্তু দেখা যায় যে তোমার কিন্তু ফ্যামিলি সাপোর্ট হয়তো বা সেভাবে নেই, তোমার হয়তো বা তেমন বাজেট নেই, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি সত্য, কেননা বাংলাদেশে বেশিরভাগ আমরা স্টুডেন্টরাই তো আসলে মিডিল ক্লাস স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ক্রুশিয়ালি অনেক ভালো মতো চিন্তা করতে হবে যে তুমি আসলে ওই কলেজটা 2 বছর এফোর্ড করতে পারবা কি পারবা না। কেননা অ্যারাউন্ড এই 2 থেকে আড়াই বছরে তোমার কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট, 2.5 লাখ থেকে 3 লাখ টাকা খুব ইজিলি আসলে খরচ হয়ে যাবে। তো 2.5 লাখ থেকে 3 লাখ টাকা 2 বছরে খরচ করার মতো অ্যাবিলিটি বাংলাদেশের অনেক ফ্যামিলিরই নেই। তো সেই ক্ষেত্রে তুমি ঢাকায় গেলা কিন্তু তোমার আসলে সেই খরচ তুমি বহন করতে পারছো না। তখন কিন্তু স্বাভাবিক পড়াশোনার পাশাপাশি এই বাজেট হ্যান্ডেল করা, অর্থনৈতিক প্রেশার এবং তার সাথে সাথে যে মানসিক চাপটা হবে সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। যেহেতু বাংলাদেশে এখন খুব ভালো পরিমাণে এডটেক গুলো বিরাজমান করতেছে, এবং তোমার জেলার আশেপাশেও বেশ কিছু ভালো কোচিং সেন্টার অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে এই লোকাল শিক্ষক এবং তার সাথে সাথে এডটেক গুলোর সুবিধা নিয়ে এবং বাইরের দেশের ইউনিভার্সিটি ইন্ডিয়ান লেকচার গুলো ফলো করে বেশ ভালো মতো একটা প্রিপারেশন নেওয়া যায়, যেটা দিয়ে তুমি বুয়েট ক্রেট রুয়েট সহ ইভেন মেডিকেল ক্র্যাক করতে পারবা। তো সেই ক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি এবং তোমার লোকেশনের আশেপাশে অথবা তোমার যেটা প্রিফারেবল লোকেশন এমন একটা কলেজ তোমার চয়েস দেওয়াটা অনেক বেশি বেটার। 2 নাম্বার যেটাকে তোমাকে বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে কাটমার্ক। সো দেখা যাচ্ছে যে তোমার মার্ক হচ্ছে 1150, আর তুমি কলেজ চয়েস দিয়েছো হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মর্নিং শিফট। তো সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে যেহেতু তোমার কাটমার্ক একটু বিবেচনায় নিয়ে এসে যেই কলেজগুলোতে তোমার ভর্তি হওয়ার চান্সেস আছে সেই কলেজগুলোতে তোমার আসলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি বিগত বছরগুলোতে আসলে ওই কলেজে কাটমার্ক কেমন ছিল এই জিনিসটা তোমাকে অবশ্যই একটু ভালো মতো গবেষণা করে তারপর করতে হবে। এই ক্ষেত্রে আমাদের গ্রুপে আমরা একটা অথেন্টিক ভাবে শীট কিন্তু প্রস্তুত করেছিলাম, যেখানে প্রায় বাংলাদেশের 35টা সেরা কলেজের কাটমার্ক নিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম। সো তোমরা সেটা দেখতে পারো, সেটা দেখে তুমি একটা ভালো মতো ধারণা নিতে পারো যে আসলে কোন কলেজটা আমার চয়েস দেওয়া উচিত। নাম্বার 3 যেটা তোমাকে আসলে চিন্তা করতে হবে সেটা হচ্ছে ওই কলেজের বিজ্ঞপ্তি। ধরো তুমি চাচ্ছ যে তুমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হবা, অথবা তুমি ঢাকা সিটি কলেজে অ্যাডমিট করবা, অথবা তুমি দেখা যাচ্ছে যে লালমনিরহাট সরকারি কলেজে তোমার নিজেকে অ্যাডমিট করতে চাও। তো সেই ক্ষেত্রে তুমি তো কলেজ চয়েস দিবাই, কিন্তু তার সাথে সাথে তুমি ওই কলেজের ওয়েবসাইটের নামটা গুগলে সার্চ দিবা, এবং ওই কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে দেখবা যে অ্যাডমিশন একটা অপশন থাকে। সেই অ্যাডমিশন অপশন থেকে তুমি যে ওই কলেজের যে প্রসপেক্টাস বা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেটা তুমি একটু ভালো মতো রিডিং করবা। যেমন তুমি যদি ঢাকা সিটি কলেজে তোমাকে অ্যাডমিট করতে চাও, তাহলে ঢাকা সিটি কলেজের ওয়েবসাইটের অ্যাডমিশন পেজে যে তারা নিজস্বভাবে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কিন্তু তারা দিয়ে দেয় যে তারা কত জিপিএ ধারীদের আসলে কলেজে তোমার অ্যাডমিট করতে দিবে, অথবা তাদের আসলে ভর্তির ন্যূনতম যোগ্যতা কি, আবেদনের ন্যূনতম যোগ্যতা কি। তো সেই ক্ষেত্রে তুমি যদি ওই কলেজের বিজ্ঞপ্তি দেখে শিওর হতে পারো যে তোমার ওই পরিমাণ জিপিএ আছে যেটা ওই কলেজের ন্যূনতম ভর্তি যোগ্যতার জন্য প্রয়োজনীয় জিপিএর থেকে বেশি, তাহলেই তুমি সেই কলেজটাকে তোমার কলেজ চয়েস লিস্টের ওই সেরা 10-এ রাখতে পারো। এরপরে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে 4 নাম্বারে, সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট। তো প্রায়োরিটি লিস্ট আসলে জিনিসটা কি, অথবা আহ, অগ্রাধিকার তুমি আসলে কোন কলেজটাকে দিবা। ঠিক আছে, অগ্রাধিকার আলাদা আলাদা করেই লিখলাম, অগ্রাধিকার কাকে দিবা। হ্যাঁ, অগ্রাধিকার হবে যদিও, আচ্ছা আমরা লিখলাম আর কি, সমস্যা নাই। অগ্রাধিকার আসলে তুমি কোনটাকে আসলে দিতে চাও। তো সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, ধরো তুমি 10টা কলেজ দিয়েছো, এ বি সি নামে 3টা কলেজ তুমি ধরো 10টার মধ্যে দিয়েছো। তো তুমি হচ্ছে প্রথমে দিয়েছো এ কলেজ, তারপর দিয়েছো বি কলেজ, তারপর দিয়েছো সি সি কলেজ। এখন ধরো তুমি পড়তে চাও আসলে সি কলেজ, আর তুমি দিয়ে রাখাছো হচ্ছে থার্ড লিস্টে সি কলেজের নাম। তাহলে দেখো তোমার যদি কোনোভাবে বাই চান্স এ কলেজের কাটমার্ক অর্জন হয়ে যায়, বা এ কলেজ এর জন্য যে কয়টা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল তাদের যদি নাম্বার হিসাব করে দেখা যায়
যে তোমার থেকে মানে তোমার নাম্বার হচ্ছে 1100, ধরো 1221, আর ওই কলেজের ভর্তি নিয়েছে 1210 পর্যন্ত, উপরে যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে তারা ভর্তি নিয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি তো এ কলেজেই ভর্তি হয়ে গেলা, রাইট? এ কলেজেই তোমার ভর্তি হওয়ার যোগ্যতা হয়ে গেছে। তাহলে কিন্তু তুমি আবার সি কলেজে এসে ব্যাক করতে পারবা না। তো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা যে তুমি আসলে এক্স্যাক্টলি যেই কলেজে ভর্তি হতে চাও সেটাকে তুমি উপরে রাখবা। তো সেই কলেজে যদি তুমি ভর্তি হতে না পারো, ধরো এ কলেজের ভর্তির জন্য দরকার ছিল 1220, তোমার মার্ক এসেছে 1180, তাহলে চেক করা হবে যে এই কলেজে তো তুমি ভর্তি হতে পারছো না, তাইলে এ তোমার লিস্ট থেকে বাদ। দেন দেখা হবে তার ইনিশিয়াল পরের কলেজ কোনটা, বি কলেজ। সো বি কলেজেও ধরো তোমার ভর্তি হওয়ার জন্য দরকার হচ্ছে 1200 মার্ক, কিন্তু তোমার কত আছে, 1180, তাহলে বিতেও হলো না। তখন দেখা যাবে যে সিতে হয়তো বা ভর্তি হওয়ার জন্য দরকার 1150 মার্ক, তোমার আছে 1180, তাহলে তুমি কি হবে, সিতে ভর্তি হয়ে যাবা। কিন্তু যদি দেখা যায় তো যে বি কলেজটাতেই আসলে তোমার ভর্তি হওয়ার জন্য দরকার ছিল 1170, আর তোমার আছে 1180, তখন কিন্তু সি কলেজ চেকই করা হবে না, তুমি ডিরেক্টলি বিতে অ্যাডমিট হয়ে যাবা। সো তুমি আর প্রায়োরিটি লিস্টটা এভাবেই তুমি সেট করবা। প্রথমত, যেই কলেজে তুমি সব থেকে বেশি ভর্তি হতে চাও সেই কলেজকে তুমি উপরে রাখো, যেই কলেজে একটু কম ভর্তি হতে চাও সেগুলোকে তুমি নিচে রাখো। 2 নাম্বার জিনিস, যখন অটো মাইগ্রেশন অন করবা তখন কিন্তু আস্তে আস্তে ধাপে 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 উপরের কলেজে যাবে। তো দেখা যাচ্ছে যে বি কলেজে যে তোমার হচ্ছে যে 600 বা 800 জন শিক্ষার্থী আসলে ভর্তি হওয়ার কথা ছিল, তার মধ্যে বেশিরভাগই নটরডেম, সেন্ট জোসেফ বা সেন্ট গ্রেগরিতে গেছে, অথবা তারা কোনো কারণে ভর্তি নিশ্চয়ন করেনি, তাদের মনে হয়েছে তারা আর ইন্টারে পড়াশোনা করবে না। তো বি কলেজে তাহলে 100 বা 200 সিট ভ্যাকেন্ট হয়ে গেল। তো তখন দেখা যাবে যে কাটমার্কটা কমে এসে দ্বিতীয় পর্যায়ে যে তোমার নামটা চলে আসলো। তো তাহলে তুমি কিন্তু বি কলেজে মাইগ্রেশন করবা, অর্থাৎ মাইগ্রেশন লিস্টটা সবসময় উপরের দিকে কাজ করে। সো অটো মাইগ্রেশন অন থাকলে তুমি সি থেকে বিতে যাবা, বি থেকে এতে যাবা, অর্থাৎ 3 নাম্বার কলেজ থেকে 2 নাম্বার, 2 নাম্বার কলেজ থেকে 1 নাম্বার কলেজে যাবা। তো সেই ক্ষেত্রেও প্রায়োরিটি লিস্ট কিন্তু খুবই ক্রুশিয়াল একটা ভূমিকা রাখে যে তোমার আসলে মাইগ্রেশন প্রসেসটা কিভাবে চলবে। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আবেদন বাছাই এবং আপত্তি নিষ্পত্তি, অর্থাৎ তোমার যে আবেদনগুলো পড়ছে তাদের অনেকের মধ্যে কিছু কিছু ভেজাল থাকবে। তারা এই যে বললাম যে ন্যূনতম জিপিএ ফিল আপই হয় নাই কিন্তু সেই কলেজে তোমার আবেদন করে রাখছে, এই হাবিজাবি অনেক কিছু ঘটবে, কারোর রোল নাম্বার মিসিং থাকবে, কারোর রেজিস্ট্রেশন নাম্বার মিসিং থাকবে, কারোর ইনফরমেশনই আসবে না। তো সেইগুলো বাছাই করবে হচ্ছে 12 তারিখ, অর্থাৎ 12ই আগস্ট সেগুলোকে তারা নিষ্পত্তি করবে। এরপরে দেখা যাবে এই 12 তারিখের আগের মধ্যেই, এই 12 তারিখের মধ্যেই কিন্তু তুমি যে খাতাটা চ্যালেঞ্জ করেছিলা, অর্থাৎ তুমি যে পুনর্নিরীক্ষণের জন্য তোমার যে খাতাগুলো তুমি আসলে আবেদন করেছিলা সেই খাতাগুলোর রেজাল্ট দিয়ে দিবে। অর্থাৎ দেখা যাবে যে কিছু কিছু ছেলে পেলে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 1 লাখ ছেলে পেলে খাতা চ্যালেঞ্জ করেছে, তার মধ্যে 5,000 ছেলে পেলের কি হবে, তোমার হচ্ছে খাতাটার নাম্বারিং অথবা জিপিএ চেঞ্জ হবে। তো যাদের চেঞ্জ হবে তারা কিন্তু, যাদের চেঞ্জ হয় নাই তাদের নতুন করে আবেদন করার আর দরকার নাই। যাদের খাতা চ্যালেঞ্জ করার পরে নাম্বারও বাড়ে নাই, জিপিও বাড়ে নাই, সেম রেজাল্ট স্টে করছে, তাদেরকে কিন্তু আর নতুন করে আবেদন করার দরকার নাই। ওই যেই 30 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তুমি কলেজ আবেদন করেছো তার মধ্যেই আসলে হয়ে যাবে, সেটার জন্য আর নতুন করে আবেদন করার 13 তারিখের পরে দরকার নাই। যাদের ফলাফল পরিবর্তন ঘটছে, অর্থাৎ ওই যে যেই বললাম 5,000 শিক্ষার্থী বা 6,000 শিক্ষার্থীর ফলাফলের পরিবর্তন ঘটবে, তারা যে আবার 13 তারিখে তোমরা আবেদন করবা, অর্থাৎ তোমাদের পরিবর্তিত রেজাল্টটা নিয়ে 13 তারিখ থেকে তোমরা আবেদন করবা 14 তারিখের মধ্যে, অর্থাৎ এই 2 দিনের মধ্যেই তোমাকে আবেদনটা শেষ করতে হবে। এরপরে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি মিস করছি, যে 30 তারিখ থেকে 11 তারিখ, তাহলে মোটামুটি তো 12 থেকে 13 দিন আসলে টাইম ল্যাপস আছে, কবে আবেদন করা উচিত? তো এটার উত্তর হচ্ছে তোমার উচিত 30 তারিখে যদি কলেজ আবেদন প্রক্রিয়া চালু হয় তাহলে 31 তারিখ অথবা 1 তারিখ অথবা 2 তারিখ, অর্থাৎ 5 তারিখের আগে কলেজ আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করবা। কেন আমি এটা বললাম, অনেক সময় ওয়েবসাইটে সমস্যা করে, অনেক সময় কোনো একটা ফটো নিতে চায় না, অনেক সময় ওয়েবসাইটে অনেক বেশি চাপ পড়ে।
তো সেই ক্ষেত্রে একটা হাতে সময় রেখে তোমার এই কলেজ আবেদন প্রক্রিয়াটা ঠান্ডা মাথায় সম্পন্ন করাটা বেশি দরকার। সো যেহেতু তুমি এখনো অনেক বেশি টাইম পেয়েছো এবং পাচ্ছো, তো এই কয়দিনের মধ্যে চিন্তা ভাবনা করে তোমার ফ্যামিলির সাথে মিলে তুমি ওই 10টা প্রায়োরিটি লিস্ট তুমি হচ্ছে প্রস্তুত করো, এবং তারপর তুমি এই আবেদন প্রক্রিয়াটা অবশ্যই অবশ্যই 5 তারিখের আগে সম্পন্ন করার চেষ্টা করবা। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমার তো ইনবক্স পুরাই প্রায় ভরেই গেছে যে ভাইয়া আমাকে একটা 10টা কলেজের প্রায়োরিটি লিস্ট বানিয়ে দেন। এটা আসলে কখনো সম্ভব না। মানুষের প্রায়োরিটি লিস্ট হচ্ছে তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামতের ব্যাপার এবং তার ফ্যামিলির অ্যাবিলিটির বিষয়। এটা কোনো হেলাফেলা করার বিষয় না। সো সেই ক্ষেত্রে কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই তুমি নিজের মতামতকে গুরুত্ব দাও। কেননা এমন অনেক সময় হবে যে ধরো তুমি এ কলেজটাকে এখন শুনছো যে অনেক ভালো, তারপর দেখতেছো যে এ কলেজে যে তুমি কোনো পড়াশোনা বুঝতে পারতেছো না, তোমাকে ল্যাবের অনেক বেশি প্রেসার দিচ্ছে, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, তোমার টিচারদের ভালো লাগছে না, কলেজের পরিবেশ ভালো লাগছে না, বন্ধুদের ভালো লাগছে না। তখন কিন্তু তুমি দোষ দিবা যে আবিদ ভাই বলছিল এ কলেজে পড়লেই জীবন সফল হয়ে যাবে, অথবা এ কলেজটাই বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ। তখন দেখা যাবে দোষটা কিন্তু তুমি আমার ঘাড়ে চাপাবা। তো নিজের উপর যখন তুমি ব্লেম না চাপায় আরেকজনের উপর ব্লেম চাপাবা, তখন দেখা যাচ্ছে যে তোমার কিন্তু পড়াশোনায় মন বসবে না। সো মেক ইওর ওন ডিসিশন। তোমাকে কেউ এখানে প্রভাবিত করছে না, তোমার ফ্যামিলিকে কেউ প্রভাবিত করছে না। সো মেক ইওর ওন ডিসিশন অ্যান্ড মেক ইট ক্লিয়ার টু এভরিওয়ান, যেন তুমি একটা স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নিয়ে সেই কলেজে যাও। 2 নাম্বার জিনিস, আমি নিজে যেহেতু নটরডেম কলেজে পড়েছি, আমি অবশ্যই ইনার সাইড অফ রেসিডেন্সিয়াল মডেল কলেজ জানবো না। ঢাকা কলেজ সম্পর্কে আমার ধারণা আরো কম। তারপর তোমার হচ্ছে বাকি যেই কলেজগুলো আছে, কেউ বলছো নওগাঁ সরকারি কলেজ, সেটা নিয়ে তো আমার কোনো ধারণাই নাই। সো সেইটার বেসিস করে আমার যেহেতু কোনো ধারণা নাই, আমি কিন্তু এটা নিয়ে ধারণা দিতে পারবো না। সেম গোস ফর আদার সিনিয়র। তো যে যেই কলেজে পড়ছে সে সকল সিনিয়র কাছে যে তুমি সেই কমেন্টটা নেওয়ার চেষ্টা করো বা মতামতটা নেওয়ার চেষ্টা করো, কেননা সেই বড় ভাই ওই কলেজ সম্পর্কে সব থেকে ভালো তোমাকে জানাতে পারবে। আরেকটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে 5 নাম্বার। সেটা হচ্ছে কলেজ চয়েসের ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই এইচএসসি তে তাদের জিপিএ 5 পাওয়ার হারটা অথবা রেটটা নিয়ে একটু পড়াশোনা করবা। এটা তুমি জিপিএ 5 কত পেয়েছে সেটা তুমি বিভিন্ন গ্রুপেও পাইতে পারো, অথবা ডিরেক্টলি তুমি এইচএসসি রেজাল্ট দেখানোর জন্য ওই কলেজের পিন নাম্বার দিয়ে তুমি এইচএসসি রেজাল্টের জন্য সার্চও দিতে পারো। সো লাস্ট ইয়ার বা লাস্ট 2 ইয়ার অথবা লাস্ট 3 ইয়ার্সে তাদের জিপিএ 5 পাওয়ার রেটটা কত, তাদের রেজাল্ট কেমন এসছে এইচএসসি তে, এই জিনিসটা কিন্তু একটা বেশ ভালো একটা ভ্যালু রাখে। এবং কলেজের প্রায়োরিটি লিস্ট মেক করার সময় এটা তোমাকে বেশ একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আসলে দিতে পারে। এই হচ্ছে গেল। এরপরে 4 নাম্বার যে ধাপে আমরা ছিলাম সেটা হচ্ছে পছন্দক্রম পরিবর্তনের সময়। তো তোমরা যেহেতু একটা উত্তেজিত 27 ব্যাচ, তোমাদের মধ্যে প্রচুর উত্তেজনা কাজ করবে। এত গুরুত্বপূর্ণ ভাবে প্রায়োরিটি লিস্টের কথা বললেও দেখা যাবে যে সে আসলে যেই কলেজে ভর্তি হতে চায় সেটা 3 নাম্বারে দিয়ে রাখবে, 5 নাম্বারে দিয়ে রাখবে। তো এমন গন্ডগোল ঘটবেই। কেউ আবার হচ্ছে কলেজ চয়েস দিতেই ভুলে যাবে, কেউ আবার কলেজ চয়েস বারবার মানে কনফিউশনের কারণে পরিবর্তন করতে চাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে বোর্ড একটা চান্স দিবে যে 15 তারিখ এই ডেটটার মধ্যে তোমার যদি কলেজ প্রায়োরিটি লিস্টটা বা পছন্দ ক্রমের তুমি কোনো পরিবর্তন করতে চাও, ওই দিনের মধ্যে তুমি আবার এই সিরিয়ালটা তুমি চেঞ্জ করতে পারবা। অর্থাৎ 1 থেকে 10-এর যেই সিরিয়াল, সেই সিরিয়ালটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা। এটার জন্য তোমাকে একদিন চান্স দিবে। বাট খবরদার, প্রায়োরিটি লিস্ট একদিন আমি চেঞ্জ করতে পারবো এটার জন্য তুমি বসে থাকো না। এইটা ভেবে তুমি ভুলভাল কলেজের প্রায়োরিটি লিস্ট দিও না। এটা খুব শার্প মাইন্ডে চিন্তা ভাবনা করে তারপর তুমি দেওয়ার চেষ্টা করো। 15 তারিখের কথা ভেবে যে 15 তারিখে পরিবর্তন তো করতে পারবোই, তাহলে এখনো যে কোনো একটা প্রায়োরিটি লিস্ট বা পছন্দক্রম সাজিয়ে দিই, এই কাজটা খবরদার করতে যেও না। এরপরে হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ। এটা করবে হচ্ছে 20 তারিখ। এবং এখান থেকে তোমরা একটা ধারণাও পাইতে পারো যে নটরডেম কলেজ আসলে কিন্তু অবশ্যই অবশ্যই 20 তারিখের আগেই তাদের ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। ঠিক আছে? কেননা কেন 20 তারিখের আগে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে? কেননা ভাই প্রথম পছন্দক্রমের আগেই
নটরডেমকে আসলে তাদের এই ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয়। সো তুমি ধারণা করতে পারো যে এটা আসলে নটরডেমের এক্সামটা 15 তারিখ অথবা 8 তারিখ আসলে হয়ে যেতে পারে। আর যদি নটরডেমের এক্সাম হয় শুক্রবার, তাহলে সেন্ট জোসেফের এক্সাম হবে শনিবার। তো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি প্রথম পর্যায়ের কাজ। এরপরে আমাদের কি হবে, শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন। অর্থাৎ 20 তারিখে তোমাকে দিয়ে দিবে যে তুমি আসলে কোন কলেজ পাবা। এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে, দুইটা ঘটনা আর কি মেনলি ঘটবে। এক নাম্বার, তুমি ধরো একটা কলেজ পেয়ে যাবা, যেমন ধরো তুমি 1 থেকে 10-এর মধ্যে দিয়েছিলা, তার মধ্যে 3rd নাম্বার কলেজ ছিল হচ্ছে সি কলেজ। তো সেই সি কলেজে তোমার যেই মানে তোমার যে এসএসসির মার্ক এবং জিপিএ তার সাথে ম্যাচ করছে তাদের কাট মার্ক। তো সেই ক্ষেত্রে কি হবে, তুমি সি কলেজে তোমাকে সুন্দর মতো দেখাবে যে তুমি সি কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাও কি চাও না। এটা যখন তুমি নিশ্চিত করবা, তখন তোমার কাজ শেষ। আর দ্বিতীয়ত, কারোর কারোর এমন হবে যে আবেগের চোটে যে তাদের আসলে এসএসসির মার্ক কম, বাস্তবতা থেকে দূরে সরে যেয়ে তারা দেখা যাবে যে তোমার হচ্ছে এমন একটা কলেজের নাম দিয়েছে যেটা আসলে তার মার্কের সাথে যায় না, বা তার মার্ক দিয়ে ওই কলেজে আসলে চান্স পাওয়া যায় না, ওর থেকে অনেক ভালো ভালো মার্কেট ছেলে পেলে ওই কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, যে তাকে সুন্দর মতো বলবে যে ভাইয়া, তুমি এই 10টা কলেজের একটা কলেজেও নির্বাচিত হওয়ার জন্য সুযোগ পাবে না, বা তুমি আসলে ভর্তি যোগ্যতা অর্জন করোনি। তো এই দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে করণীয় যেটা, যে তুমি যদি নিশ্চয়ন করো তাহলে তো তোমার কাজ ওখানেই শেষ। এবং তার সাথে সাথে তোমাকে ওখানে একটা অপশন দিবে যে তুমি তো তোমার 3 নাম্বার প্রায়োরিটি লিস্টের কলেজে চান্স পেয়েছো, তো সেই ক্ষেত্রে তুমি কি মাইগ্রেশন অন রাখতে চাও কি চাও না। যদি মাইগ্রেশন অন রাখতে চাও, মাইগ্রেশন অন ওখানে সিলেক্ট করবা, দেন তোমার অটো মাইগ্রেশন প্রসেস চলতে থাকবে। অর্থাৎ তোমার প্রায়োরিটি লিস্টে 2 নাম্বার কলেজ বা 1 নাম্বার কলেজে যদি কোনো ভ্যাকেন্সি সিট তৈরি হয়, কেউ যদি নিশ্চয়ন না করে চান্স পাওয়ার পরেও, তাহলে যে ভ্যাকেন্সি সিট থাকবে সেটার জন্য দেখা যাবে পরবর্তীতে তোমার পর্যন্ত কাটমার্ক চলে আসলে সেই ক্ষেত্রে তোমাকে এ কলেজ বা বি কলেজ তোমাকে কিন্তু ভর্তি নিয়ে নিবে। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু নিশ্চয়নটা নিশ্চিত করে তারপর মাইগ্রেশন অন করতে হয়। এমন না যে নিশ্চয়নই অন করনি বসে আছো যে না, বি কলেজ আসলে তারপরেই নিশ্চয়ন করব, এমন কিন্তু করা যাবে না। মাইগ্রেশন অন রাখতে হইলেও তোমাকে অবশ্যই অবশ্যই কনফার্মেশন করতেই হবে, করতেই হবে। সবাইকে নিশ্চয়ন করতে হবে, যারা মাইগ্রেশন করতে চায় তারাও হচ্ছে তোমার নিশ্চয়ন করবে, যারা মাইগ্রেশন করতে চায় না তারাও নিশ্চয়ন করবে। জাস্ট যারা মাইগ্রেশন চাই তারা অটো মাইগ্রেশন ওই অপশনটা সিলেক্ট করবে। 2 নাম্বার জিনিস, যদি তুমি ওইখানে নিশ্চয়ন না করো, তাহলে তোমার নির্বাচন প্রক্রিয়াটা বাতিল হবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যে তুমি নির্বাচনটা করছিলা সেটা বাতিল হবে। এটার মানে কি, অনেকে আছে নটরডেম সেন্ট জোসেফ হলি ক্রসে চান্স পেয়ে যাবে, অনেকে আছে মনে করবে যে না, আমি তো ভুল প্রায়োরিটি লিস্টটা দিয়েছিলাম, আমার এখন ঢাকায় যাওয়ার অ্যাবিলিটি নাই। তারা সবাই হচ্ছে আবেদন প্রক্রিয়া দেখা যাচ্ছে যে বাতিল করবে। তাদেরকে আবার সেকেন্ড পর্যায়ে যে বাতিল মানে সেখানে আবার তোমার হচ্ছে নির্বাচন করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে না, আমি আর নির্বাচন করব না, অথবা আমি আর নিশ্চয়ন করবে না, আমি নটরডেমে চান্স পেয়ে গেছি, তাহলে তোমার অটো ওই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি কনফার্মেশন না করো তোমার ওই সি কলেজটাতে, তাহলে দেখা যাবে যে তোমার কিন্তু ওই আবেদনটা বাতিল হয়ে যাবে। এই জিনিসটা কবে ঘটবে? এই জিনিসটা ঘটবে হচ্ছে 22 তারিখে। এইবার 22 তারিখে করার পরে তোমার হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে। এই দ্বিতীয় পর্যায়ের আবেদন কারা করবে? কিছু কিছু পাবলিক আছে যারা হচ্ছে সারাদিন ঘুমায়, তো তারা হচ্ছে আবেদন করতেই ভুলে যাবে। এই যে যে 30 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত টানা 24 দিন যে আবেদন প্রক্রিয়া চলতেছে, এটা তোমাদের মধ্যে অনেকে জানবেই না যে এরকম আবেদন প্রক্রিয়া চলতেছে। এইটা এক ক্যাটাগরি। 2 নাম্বার, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী আছে যাদের আসলে তেমন কোনো সুযোগ সুবিধা নাই এই ইনফরমেশন গুলো জানার মতো, তাদের হয়তো বা তেমন সিনিয়রও নাই, তো তাদের ক্ষেত্রে একটু বাদ পড়বে। তৃতীয় নাম্বার যেটা, যেটা সব থেকে বেশি ভাইটাল, সেটা হচ্ছে প্রথম পর্যায়ে ওই যে অতি আবেগের বশে এমন কলেজ লিস্ট সে বানিয়েছে যেটা হয়তো বা তার নাম্বারের সাথে ম্যাচই করে না। সেই ক্ষেত্রে যারা একটা কলেজেও আসলে চান্স পাবে না, তার প্রায়োরিটি লিস্টের 10টা কলেজের মধ্যে একটা কলেজেও সে যেটা হচ্ছে কনফার্মেশন পাবে না, তারা দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে তারা তো বুঝে যাবে যে আসলে আমার কোন কলেজগুলোতে আবেদন করা উচিত। সেটার উপর ভিত্তি করে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে। সেটা চলবে 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এবং এরপরে 25 তারিখের পরবর্তীতে
ওই যে তুমি যে প্রথম রকমের মাইগ্রেশন অন করে রাখছিলা কিছু কিছু পাবলিক, যারা এই যে মানে প্রথম নির্বাচনের শেষে তোমার এই যে নিশ্চয়ন কনফার্মেশন করছিলা এবং অটো মাইগ্রেশন অপশন তুমি অন করে রাখছিলা, যারা যারা এই যে নিশ্চয়ন বাতিল করছে বি কলেজ থেকে অথবা এ কলেজ থেকে, তাদের ক্ষেত্রে তাদের ওই ভ্যাকেন্সি অনুসারে প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে 28 তারিখে। এরপরে ওই যে যারা দ্বিতীয় পর্যায়ের আবেদন করছে তাদের ফলাফল প্রকাশ করবে, এবং তাদের ফলাফল প্রকাশ করবে 28 তারিখে। এই সেম ভাবে দ্বিতীয় পর্যায়ে কেউ কেউ নিশ্চয়ন করবে না, কারোর কারোর পছন্দ হবে না, কেউ কেউ বাইরের দেশে চলে যাবে, কেউ কেউ কলেজে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না। এবং বাংলাদেশের যেটা সব থেকে কঠিন সব থেকে খারাপ রিয়েলিটি, সেটা হচ্ছে অনেকে হয়তোবা কলেজের রেজিস্ট্রেশন ফি জমা দেবে না, এবং কিছু কঠোর হৃদয়ের শিক্ষক তারা হয়তোবা শিক্ষকদের সহযোগিতাতেও চলে আসবে না। তো সেই ক্ষেত্রে অনেকে ইকোনমিক ভাবেও ডাউন থাকার কারণে আসলে কলেজে ভর্তিই হতে পারে না ভালো মার্ক থাকা সত্ত্বেও। তো এই মানুষগুলো হয়তোবা ওই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না। এইভাবে 3 ধাপে আসলে তোমার প্রক্রিয়াটা চলমান থাকবে, অর্থাৎ রিপিটেশন ঘটবে। রিপিটেশন শেষে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল দিবে, অর্থাৎ তুমি কনফার্মলি জানতে পারবা যে ওই কলেজেই আমার ভর্তি হতে হবে। সেটা হচ্ছে 5 তারিখ, এবং সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। এবং তারপর ভর্তি প্রক্রিয়া শুরু হবে হচ্ছে 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। নটরডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রসে যারা চান্স পেয়ে যাবে তাদের তো ভর্তি প্রক্রিয়া আগেই হয়ে যাবে, ঠিক আছে। আর যারা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাকি কলেজগুলোতে ভর্তি হবা, তাদের ভর্তি প্রক্রিয়া চলবে 7 থেকে 14 তারিখের উপরে। কোন কলেজে কেমন কি খরচ হবে এটা নিয়েও একটা ভিডিও বানানো যায়, তোমরা যদি চাও আমি ইনশাল্লাহ ভিডিওটা বানাবো। আর তোমাদের ক্লাস শুরু হবে নতুন উত্তেজিত 27 ব্যাচ, বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বাইরের দেশে যাওয়া, রিসার্চ করে ফাটাই ফেলবা, ল্যাবরেটরিতে যে ল্যাব গ্রুপের সেরা গ্রুপ হবা, এমন অনেক কিছু স্বপ্ন নিয়ে 15ই সেপ্টেম্বর 2025 অফিসিয়ালি তোমরা এইচএসসির পড়াশোনা শুরু করবা। তো এতটুকুই ছিল, আমি ওভারঅল কভার করার চেষ্টা করেছি মাইগ্রেশন প্রসেস, কলেজ প্রায়োরিটি লিস্ট থেকে শুরু করে এই টাইম লাইনটা তোমাদের সামনে একটু সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করেছি। আশা করি হোপফুলি তোমরা পুরো প্রক্রিয়া বা প্রসেসটাই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। পার্টিকুলার কোন কলেজে কি পরিমাণ খরচ হয়, কাটমার্ক কেমন হয়, এগুলো নিয়ে যদি জানতে চাও কমেন্ট করে ফেলতে পারো। কেননা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই যদি আমার মনে হয় বেশি শিক্ষার্থীদের আসলে প্রয়োজন এই ইনফরমেশন গুলো, আমি অবশ্যই ফার্স্টে কালেক্ট করব ইনফরমেশন, দেন ভেরিফাই করব, 3 নাম্বারে সেটাকে গুছিয়ে তোমাদের সামনে কিভাবে উপস্থাপন করা যায় সেটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করব। আর ভিডিওটা ভালো লাগলে অথবা যদি মনে হয় আরেকজন মানুষের উপকারে আসবে সেক্ষেত্রে শেয়ার দিয়ে দিতে পারো, এবং একই সাথে আমাদের পেজটা ফলো করতে পারো ফর কলেজ আপডেট অ্যান্ড এনডিসি অ্যাডমিশন। তো সবার জন্য ইনশাল্লাহ শুভকামনা থাকবে, তোমরা তোমাদের সব থেকে পছন্দের কলেজটাতে ভর্তি হতে যেন পারো।